জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ময়মনসিংহে তীব্র সিএনজি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকেরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করায় তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে। চালকরা জানান, দিনরাত লাইনে থেকেও গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্যাস স্টেশন কর্তৃপক্ষ দ্রুত সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। সিএনজি ফিলিং স্টেশনে কর্মীরা জানান, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় তারা স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করতে পারছেন না। গ্যাস নাই তারা বন্ধ করে দিছে। লাইনে গ্যাস নাই, যখন গ্যাস আইব তখন তারা গ্যাস দিবে। আমরা গাড়ি নিয়ে বাড়লে অ্যাক্টিভ মারতে পারি না, 6 ঘন্টা বসে থাকতে হয় গ্যাস পাম্পে। কেমনে কি করবো? গাড়ি থেকে বাড়লে মার জন্য 600 টাকা দিতে হইব। আমাদের তো মেন লাইনে গ্যাস নেই। সরকার থেকে যে তিতাস থেকে যে গ্যাসটা আমাদের মেন লাইনের মাধ্যমে তো আসে, এটা তো কারেন্টের মতো। থাকলে আমরা দিতে পারবো, না থাকলে দিতে পারবো। শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মাদকের ভয়াবহতা মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান মন্ত্রী। সকলকে নিয়ে আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বৃক্ষরোপণের বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। বরিশালের গৌর নদীতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে 3 দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন। এই চারাটা এই মুহূর্তে হাতে আছে, এই ছবিটা যদি তুমি সংরক্ষণ করো, এরপরে যখন এই চারাটা একটা পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে, তখন তুমি একটা অনুভূতি পাবে যে ওই পরিপূর্ণ বৃক্ষটি তোমার হাতের উপরে, তালুর উপরে দাঁড়িয়ে আছে। ফলে গাছ যেমন বড় হবে, তোমার দায়িত্ববোধও কিন্তু তেমনি পূর্ণভাবে বিকশিত হবে। তুমি যত দায়িত্বশীল হবে, যত দায়িত্ববান হবে, যত চিন্তা করতে পারবে, প্রত্যেকটা পরিস্থিতিতে তোমার কি করণীয় তা যখন সঠিকভাবে তুমি চিন্তা করতে পারবে, চিন্তা করার এই ক্ষমতাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া উপহার। কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, কৃষি পণ্যকে দেশের প্রধান খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি আরও বাড়বে। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত মজুত রয়েছে, তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য, প্রধান টার্গেট কৃষি পণ্যকে দেশের প্রধান এবং সবচেয়ে বড় রপ্তানি পণ্য হিসাবে চিহ্নিত করে ওইটার উপরে আমরা কাজ করছি। আমি প্রথমেই বলে দিই, সার বাংলাদেশে অ্যাভেলেবেল। একটা রিউমার ছড়ানো হয় সারের শর্ট আছে, সারের এই হবে, সম্পূর্ণ ভুয়া। কোথায় কারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত আছে এদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে এখান থেকে বিরত রাখা, না হয় দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা।
বিএনপি সরকার শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি শ্রেণীকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বলেন, যুগোপযোগী, দক্ষতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ বাস্তবায়ন করছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় আলাদা আছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যদি কোনো জায়গায় নতুন প্রয়োজন পড়ে তখন সেই বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে। শুধু নেয়ার জন্য নেবে না। জাতীয়করণের পদ্ধতি অনেক আগে থেকেই বন্ধ এবং এখন এটা চালু করার কোনো ধরনের চিন্তা চেতনা সরকারের নেই। জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামগঞ্জে ঘুরে মানুষের চাহিদা ও সমস্যাগুলো উপলব্ধি করেছিলেন। মানুষের আমিষের চাহিদা পূরণে তিনি খাল খননের উদ্যোগ নেন এবং সেখানে মাছ চাষের ব্যবস্থা করেন। পাশাপাশি বৃক্ষরোপণ, হাঁস মুরগি পালন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছেন। মঙ্গলবার মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন সরকারি খাল ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম গ্রামে-গঞ্জে ঘুরেছেন, ফিরেছেন এবং গ্রামের মানুষের চাহিদা, বিশেষ করে আমিষের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করার জন্য উনি খালকাটা বিপ্লব করার মধ্য দিয়ে সেখানে মাছেরও আবাদ করেছেন। অর্থাৎ একের সঙ্গে মাছ আবাদ করেছেন, একের সঙ্গে বৃক্ষরোপণ করেছেন এবং একের সঙ্গে অন্যান্য হাঁস মুরগি পালনের যে ওনার যে ইচ্ছা এবং সদিচ্ছা ছিল সেটা খাল কাটার মধ্য দিয়ে কিন্তু পূরণ করেছেন। সরকার সবই করতে চায়, তবে পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব ততটুকুই করা হবে, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম, নওকুচি ও গান্ধীগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর পিআইও কর্তৃক সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। এবছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারবেন বলে আশা করছেন তিনি। ফরিদপুর শহরে সবজি বিক্রেতা ফয়সাল শেখ হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রায় 14 বছর আগে 2012 সালে 5 সেপ্টেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে চাচার ধারালো অস্ত্রের কোপে ভাতিজা নাহিদ হোসেন নিহত হয়েছেন। সোমবার হামলার পর মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সাইকেল নিয়ে লালন হোসেন ও জাহিদুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে গুরুতর আহত করেন চাচা লালন। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাংনী থানার ওসি মাহাদিদ মোর্শেদ চৌধুরী জানান, আসামিকে সদর উপজেলার আমঝুপি নীলকুঠি বাড়ি চত্বর থেকে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে চালক সহ 4 জন আহত হয়েছেন। সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনাখালী এলাকায় বাইপাস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারাকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং পেশার রাজমিস্ত্রি ছিলেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই ব্যক্তিকে পৃথক দুইটি ধারায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 4 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হোসেন এক আসামির উপস্থিতিতে এই রায় দেন। মামলার অপর শীর্ষ আসামির বিচার কার্যক্রম চলমান রয়েছে। 2021 সালের 19 জুলাই নিখোঁজ হওয়ার পর সোহান মিয়ার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মায়ের করা মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় ঘোষণা করেন। ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে 128 বোতল ভারতীয় এসকাপ সিরাপ, নগদ 4,660 টাকা ও একটি মোবাইল সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। সোমবার মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে সংগঠিত চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। পুলিশ জানায়, গত 20 জুলাই বিশ্ব কলোনির একটি বাসা থেকে প্রায় 12 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে পাহাড়তলী এলাকা থেকে আলম ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়। একটা চৌরাস্তার মোড়ে সিসিটিভি ফুটেজে প্রথমে আমরা তাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করি। পরবর্তীতে তার গতিবিধি এবং চুরির সময় ঢোকা এবং চুরি বের হওয়ার সময় এগুলো সার্বিক দিকে অ্যানালাইসিস করে আমরা মোটামুটি কনফার্ম হওয়ার পরে তাকে আটক করি এবং জিজ্ঞাসাবাদে সে প্রথমে স্বীকার করেনি, পরবর্তীতে স্বীকার করে এবং সে কোন কোন জায়গায় কিছু স্বর্ণ বন্ধক, কিছু স্বর্ণ স্ত্রীর কাছে রাখছে, কিছু স্বর্ণকারের দোকানে সে বিক্রি করে দিছে নিজেদের স্বর্ণ বলে। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে মাছ ব্যবসায়ীর ট্রাক থামিয়ে 4 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আকবর খান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে নগদ 90,000 টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, গত রোববার ফরিদপুর থেকে ফেরার পথে হারুখালী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এক আকবর খানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও 2 আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং শব্দ দূষণ রোধে ঝিনাইদহে মহাসড়কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার মধুপুর এলাকায় ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই অভিযান চালায় বিআরটিএ ও জেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা, বিকট শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে 20টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে 8,004 টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে কয়েকটি হাইড্রোলিক হর্ন খুলে জব্দ করা হয়। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নূরজাহান বেগম নামে 60 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে। চিকিৎসকদের মতে ডেঙ্গুর সঙ্গে উচ্চ রক্তচাপজনিত জটিলতায় মাল্টি অর্গান ডিসফাংশন সিন্ড্রোম দেখা দেওয়ায় তার মৃত্যু হয়। এদিকে জেলায় নতুন করে আরও 27 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে 99 জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 755 জনে। এর মধ্যে শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন 457 জন। ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম। সাতক্ষীরায় বিভিন্ন সময় সীমান্ত এলাকায় জব্দ করা প্রায় 31,94,00,000
1,34,350 টাকার মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে নীলডুমুর ব্যাটালিয়ন 17 বিজিবি। সকালে নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিজিবি জানায় 2023 সালের 7 সেপ্টেম্বর থেকে 2026 সালের 11 জুলাই পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ হওয়া ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, এলএসডি, ক্রিস্টাল মেথ, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আশুলিয়ায় রাতের আধারে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাতে আশুলিয়ার জিরাবো তৈয়বপুর এলাকার রাজপার্ক সংলগ্ন একটি বাড়ির পরিত্যক্ত স্থানে গিয়ে ঘোড়া জবাইয়ের দৃশ্য দেখা যায়। এ সময় ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কসাইরা। তবে এই ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাফার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। মাই টিভিতে সংবাদ প্রচারের পর রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে আলাদা হাঁটার পথ। দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। এজন্য মাই টিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তবে এখনও ঘাট এলাকায় সিসি ক্যামেরা স্থাপন না হওয়ায় নিরাপত্তা নিয়ে রয়েছে উদ্বেগ। রাজবাড়ী প্রতিনিধি মবিন শেখের তথ্যচিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দেশের প্রায় 21 জেলার মানুষের গুরুত্বপূর্ণ ফেরিঘাট। এতদিন এখানে যাত্রীদের জন্য আলাদা নিরাপদ চলাচলের ব্যবস্থা না থাকায় একই সড়ক দিয়ে যানবাহন ও যাত্রী চলাচলে দুর্ঘটনার ঝুঁকি ছিল। চলতি বছরের 18 মে কোটি টাকার রাজস্ব আদায়ের ঘাটে নেই নজরদারি ব্যবস্থা শিরোনামে মাই টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে দৌলতদিয়া ফেরিঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনার নানা অসঙ্গতি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় দৌলতদিয়া প্রান্তের ফেরিঘাট সংযোগ সড়কে যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। ঘরমুখ যাত্রী বাড়িতে ফিরছে, তখন কিন্তু এই সংযোগ সড়ক ছিল না। মাই টিভির এক রিপোর্ট থেকে এই উদ্যোগটা সরকার নিয়েছে। এই মাই টিভিকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। যাত্রীরা সাইড দিয়ে গেলে পরে তারা সুবিধা মতো এবং সুরক্ষিতভাবে যেতে পারবে। মাই টিভিকে অনেক ধন্যবাদ। যাত্রীদের নিরাপদ চলাচলের জন্য আলাদা হাঁটার পথ নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা। বাইপাস সড়ক করেছে, যেটি দিয়ে সাধারণ পায়ে হাঁটা যাত্রীরা যাবে। আমরা মনে করি যে এটি দারুণ একটি উদ্যোগ। আগে তো কোনো সুবিধা ছিল না, এখন এই নতুন যে রাস্তাটা তৈরি করছে এই জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক বিআইডব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয় ও মাই টিভিকে কৃতজ্ঞতা জানান। গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি এটা করা হয়েছে। এই জন্য গণমাধ্যম, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ কে আমি ধন্যবাদ জানাই। ছিনতাই, চুরি, বিশৃঙ্খলা কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সমন্বয় করে কাজ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিআইডব্লিউটিসি থেকে শুরু করে জেলা পুলিশ থেকে শুরু করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকলের সমন্বয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান সিসি ক্যামেরার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম রয়েছে। সদরঘাটে আমরা এই বছরেই শুরু হয়ে যাবে, এখানে হয়তো শুরু করি, আমরা এটাও শুরু করব। দৌলতদিয়া ফেরিঘাট অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন আছে বলে জানান প্রতিমন্ত্রী রাজীব আহসান। ঘাটগুলোতে যে অবকাঠামোগত উন্নয়নের কাজ হবে, আজকে আমরা কথা বলে অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা একটি বিলবোর্ড যেখানে বিস্তারিত বিবরণ দেওয়া হবে। তামান্না সাদিকা, মাই টিভি। শরীয়তপুরের ডেমোডা উপজেলার এতিমখানা ব্রিজ থেকে আনন্দবাজার সড়কের সংস্কার কাজের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি কোটি কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির ঢালাই শেষ হওয়ার
1 মাস না পেরোতে বিভিন্ন স্থানে পিচ ও পাথরের স্তর উঠে যেতে শুরু করেছে। তাদের অভিযোগ, ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেই সড়কের পাথরের গুঁড়া উঠে আসছে, যা নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী SM রাফিউল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি জানান, সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ঠিকাদার দ্রুত কাজ সম্পন্ন না করলে তার বিল আটকে দেওয়া হবে। কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে মাদকের ভয়াবহ রোধে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার উপজেলার বঙ্গসোনাহাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার, সোনাহাট মহাবিদ্যালয় অধ্যক্ষ বাবুল আক্তার, বুরঙ্গামারী থানার ওসি মোহাম্মদ আজিমউদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী সহ অনেকে। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামের জেলা আমির গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, বিক্ষোভ চলাকালে কয়েকজন ব্যক্তি বাসভবনের প্রধান ফটকে ধাক্কাধাক্কি, ইট পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের চেষ্টা চালায়। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। ঘটনার সময় বাসভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে লিভার কেয়ার সোসাইটি। সোমবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। র্যালিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, রোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জানান, দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তারা বলেন, সময়মতো পরীক্ষা, চিকিৎসা ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া বলেছেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে আধুনিক, স্বচ্ছ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। সোমবার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি ইছাপুরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে ইছাপুরা বাজার থেকে সরল মার্কেট পর্যন্ত সড়ক সহ 3টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। আজকে রৌদ্রের মধ্যেও আমরা সমস্ত নেতাকর্মী অত্র এলাকার 1 নং ওয়ার্ডের জনগণ সহ নিয়ে আমরা বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখলাম এবং আমরা আজকে প্রথম ইছাপুরা বাজার হইতে সরল মার্কেট পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার কাজ উদ্বোধন করলাম। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি মহিলা কলেজের নবনির্মিত 6 তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় 8,50,00,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জহিরুল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 2022 সালে নিহত যুবক মোহাম্মদ ইমরানের হত্যা মামলার সুষ্ঠু বিচার, পলাতক আসামিদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা মোসাম্মদ আসিয়া বেগম। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, 2022 সালের 19 ফেব্রুয়ারি পরিচিত কয়েকজন ব্যক্তি তার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও দাবি করেন, হত্যার আগে ইমরানকে নির্যাতন করা হয় এবং তার এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি নিরপেক্ষ তদন্ত, পলাতক আসামিদের গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কৃষিপণ্যের ওপর 4 দফা টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। সোমবার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষকদের অভিযোগ, দোছড়ি ইউনিয়ন ও কচ্ছপিয়া এলাকায় উৎপাদিত আদা, হলুদ, কাঁচামরিচ, কলাসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারজাত করতে একই সড়কে 4 দফায় টোল দিতে হচ্ছে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধন থেকে টোল আদায় বন্ধ ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সমস্ত এলাকার রুট হচ্ছে একটা, আমরা রুট থেকে যখন বের হই তখন তো আমরা তো দিচ্ছি জেলা পরিষদের ট্যাক্স, তো আবার আলাদাভাবে ওইখানে কেন নেবে? একই উপজেলায় দুটি উপজেলা কেমনে হয়? আমরা প্রথমে সেটার প্রশ্ন উত্তর চাই। 4টা টোল আদায়ের বিরুদ্ধে আমাদের মানববন্ধন, যাতে আমরা 2টা টোল দিতে পারি, একটা ইউনিয়ন পরিষদ, একটা জেলা পরিষদ। আমাদের আর 2টা টোল অবৈধভাবে আমাদেরকে জুলুম করে অত্যন্ত অন্যায়ভাবে নিতেছে। জনগণের দেওয়া দায়িত্ব সততা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। মঙ্গলবার সকালে সাতক্ষীরা ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, সুন্দর চরিত্র, বিনয়, নম্রতা, ভদ্রতা সবচেয়ে বড় পরিচয়। ব্যক্তিবর্গ সবার প্রতি জানাই সালাম। আসার ব্যবহারে এই অঞ্চলে সাতক্ষীরা সদর 2 আসনের মাননীয় শরীয়তপুর পুলিশ লাইন্সে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার রৌনক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, শামসুল আরেফিন, সৌম্য শেখর পাল, মোহাম্মদ মুহিবুর রহমান, মোহাম্মদ আবু সিয়াম সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। নতুন কুড়ি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী বিভাগকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জয় করে রংপুরের মেয়েরা। ফুটবলের পাশাপাশি নতুন কুড়ির অন্যান্য খেলাতেও অংশ নেয় রংপুর বিভাগের খেলোয়াড়রা। বিভিন্ন ইভেন্টে তারা স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করে বিভাগের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। শিরোপা জয় ও পদক অর্জনে উচ্ছ্বসিত খেলোয়াড়, কোচ ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা, এই সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে। পরে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। স্পোর্টস প্রথম আসরটি হচ্ছে, সেখানে রংপুর অঞ্চল থেকে 8টি ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা ফুটবল বালিকাদের চ্যাম্পিয়ন হয়েছি, তারপর কাবাডি বালিকাদের আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কাবাডি বালকদের আমরা রানার আপ হয়েছি এবং ক্রিকেট বালকদের আমরা রানার আপ হয়েছি। এছাড়াও 100 মিটার অ্যাথলেটিক্সের যে খেলাগুলো রয়েছিল, 100 মিটারে আমরা সিলভার পদক পেয়েছি, লং জাম্পে আমরা গোল্ড মেডেল পেয়েছি। এছাড়া সবগুলো ইভেন্টে আমরা একটু টাচ করেছি এবং মোটামুটি আমরা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি বলে আশা করতেছি।